শুনছিলেন দেশ বিদেশের খেলার সবশেষ খবরগুলো এক নজরে জানিয়ে দিলাম। আপনাদের সঙ্গে আছে আজকে আমি রেজওয়ানুজ্জামান এবং বিষয় বলছি যে ক্রিকেট নিয়েই বলবো। নাজমুল আবেদিন ফাহিম যেহেতু আছেন এবং বিশ্বকাপ খুব কাছে এসে পড়েছে, বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ শুরু হয়ে গেছে, দলগুলো বিশ্বকাপের ভেন্যুগুলোতে পৌঁছে গেছে, সুতরাং বিশ্বকাপের দামামা বেজে গেছে। সেই বিশ্বকাপে বাংলাদেশের কেমন প্রস্তুতি হলো তা নিয়েই কথা বলবো। আপনারাও চাইলে অংশ নিতে পারেন আমাদের এই আয়োজনে, ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। নাজমুল আবেদিন, আমরা বলছিলাম যে আমাদের বিশ্বকাপ একদমই দোরগোড়ায়, আর মাত্র 4 দিন আমরা যদি বলি অঙ্কের হিসাবে বাকি রয়েছে। সেই বিশ্বকাপে বাংলাদেশের একটা প্রস্তুতি ম্যাচও বাকি রয়েছে, একটা প্রস্তুতি ম্যাচ ভেস্তেও গেছে কালকে যুক্তরাষ্ট্রের সঙ্গে। এই ম্যাচটা ভেস্তে যাওয়াতে কিংবা ভেসে যাওয়াতে বৃষ্টিতে ভালো হলো না খারাপ? যে যুক্তরাষ্ট্রের কাছে আমরা সিরিজ হেরেছি, তাদের সঙ্গে আরেকটা ম্যাচ খেলার সুযোগ ছিল, জিতলে হয়তোবা ভালো হতো, কিন্তু হারলে আরও প্রেশার হতো কিনা, সেই বিচারে না খেলাটা কি ভালো না খারাপ? ধন্যবাদ। না, অবশ্যই খেলতে পারলে ভালো হতো। এই চিন্তাটাই কিন্তু খুব নেগেটিভ। যদি হেরে যাই তাহলে তারও খারাপ হয়ে যাবে। আচ্ছা, এই চিন্তাটাই খুব নেগেটিভ এবং এভাবে অনেকেই চিন্তা করে, কিন্তু আমাদের এই চিন্তার কালচারটা আমাদের আছে। ভালো হয়েছে আমরা যে হেরে যেতাম তাহলে হয়তো আমরা মেন্টালি আরও একটু খারাপ অবস্থায় যেতাম, আমরা ওই অবস্থায় অন্তত যাইনি, আমরা এখনও ভালো অবস্থায় আছি। এটা খুব নেতিবাচক একটা অ্যাপ্রোচ। সো খেলতে পারলে খুব ভালো হতো। আমরা যেটা হতো যে সিরিজটা হারার পরে শেষ ম্যাচটা আমরা যে ডমিনেশনটা দেখিয়েছি সেটা প্রতিদিন দেখানো যাবে এমন কোনো কথা নেই। 10 উইকেট আমরা প্রতিদিন জিতে যাব ইউএসের মতো একটা দলের সাথে, তা তো হয় না। কিন্তু আরেকটা ম্যাচ খেললে আমরা কনসিস্টেন্ট কিনা সেই জিনিসটা বোঝা যেত। যে ফ্যাক্টরগুলি একটা ভালো দলের জয় পরাজয় নির্ধারিত করে, সেই ফ্যাক্টরগুলির দিকে আমরা একটু তাকাতে পারতাম। সেখানে আমরা আবার থার্ড ম্যাচের মতো করে সেটাকে রিপিট করতে পারছি কিনা। যদি রিপিট করতে পারতাম তাহলে আরও আস্থা আসতো, খেলোয়াড়দের মধ্যে আরও আস্থা আসতো। কারণ একই জিনিস বারবার রিপিট করার মধ্যে কনফিডেন্সটা কিন্তু ওখান থেকে আসবে। সো ওইটা থেকে আমরা বঞ্চিত হয়েছি এবং আমাদেরকে খেলতে হবে ভারতের সাথে শক্তিশালী পরের ম্যাচ খেলতে হবে। সো আমরা আরেকটা ম্যাচ যদি আমরা খেলতে পারতাম, সেই ম্যাচটা আমরা জিততে পারলে খুব ভালো হতো, ভালো একটা ফিলিংস থাকতো আমাদের মধ্যে। এখনও যে ভালো ফিলিংসে থাকবে না তা না, তবু এখন একটা দ্বিধাদ্বন্দ্বে থাকবে বোধহয়। যেমন আমি নিজেও আছি, আমি নিশ্চিত নই যে আবার একটা খেলা হলে কি হবে। খেলাটা হয়ে গেলে ভালো হতো, তাহলে বুঝতে পারতাম যে আসলেই আমাদের অবস্থানটা কী। সো আমি বলবো যে না খেলাটা বোধহয় আমাদের জন্য কিছুটা খারাপই হয়েছে। ইন্ডিয়ার সঙ্গে পরের ম্যাচটা আরও স্ট্রং অপোনেন্ট এবং আরও শক্তিশালী প্রতিপক্ষ, যদিও প্রস্তুতি ম্যাচ, হয়তোবা সবাই তার একাদশে পরিবর্তন আনবে কিংবা ব্যাটারদের ব্যাটিং করাবে, শুধু বোলারদের দিয়ে বোলিং করাবে, এরকম অপশন থাকবে, যেহেতু এটা কাউন্ট হবে না কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ হিসেবে। সেই বিচারে ওই ম্যাচটায় বাংলাদেশ আসলে কি পরীক্ষা নিরীক্ষার সুযোগটা নেবে, নাকি বাংলাদেশ আসলে কনসিস্টেন্ট কিনা কিংবা বাংলাদেশ কোন 11টা খেলাতে চায় সেই পরীক্ষার দিকে যাবে? সেটা হওয়া উচিত যে বাংলাদেশ যেই দলটা নিয়ে খেলতে চাইবে সেটা রিপিটেশনটা যত হয় তত ভালো। যেমন ভারতের মধ্যে একটা দল, ভারত কিন্তু জানে যে কী করবে, কখন, একেবারে জানে কে ওপেন করবে, কে কোন অবস্থায় কে আসতে পারে, চেঞ্জগুলি কোথায় কোথায় হতে পারে, মুখস্থ। আমাদের ক্ষেত্রে সেটা নয় কিন্তু। সো এই রিপিটেশনটা আমাদের বাবার হওয়া দরকার, কারা ওপেন করছে। যেমন আমরা দেখলাম সৌম্যকে এবং জুনিয়র তামিমকে ওপেন করতে দেখলাম, এই ঘটনা অনেক বেশি ঘটেনি কিন্তু। সো এটা বারবার একটু রিপিট হওয়া দরকার বিফোর দ্য মেইন অ্যাক্ট, মূল বিশ্বকাপের আগে এটা যদি আরও 2-1বার হয় ওদের জন্য খুব ভালো হবে। সো সেই সুযোগটা আমাদের আছে। তো আমি দেখি এটা এইভাবে যে ভারতের একটা শক্তিশালী প্রতিপক্ষ, ভারতীয় দলের বিরুদ্ধে যদি আমরা ভালো ব্যাটিং করতে পারি, টপ ক্লাস বোলিং অ্যাটাক তাদের, সেইটা আমাদেরকে কনফিডেন্স দেবে। হোয়াট এভার দ্য রেজাল্ট ইজ, ভালো একটা দলের বিরুদ্ধে আমরা কিন্তু নিজেদেরকে মূল্যায়ন করতে পারবো। ভারতের বিরুদ্ধে যদি আমরা 160, 70, 175 রান করতে পারি, আমরা আমাদেরকে মূল্যায়ন করতে পারবো। ঠিক একইভাবে ভারতকে যদি আমরা 180 রানে, 185 রানে বেঁধে রাখতে পারি, আমাদের বোলিং শক্তিটাকেও আমরা মূল্যায়ন করতে পারবো। সো অর্ডিনারি দলের সাথে মূল্যায়ন করাটা একটু কঠিন হয়ে যায়, তারা ওই ধরনের ক্রিকেট খেলে না। কিন্তু ভারত রিসেন্টলি খেলে এসছে, সবাই এরা খেলে এসছে এবং এদের স্ট্যান্ডার্ডটা কি আমরা জানি। সো এদের সেই অনুযায়ী আমরা আমাদেরকে মূল্যায়ন করতে পারবো এবং সেটা নিয়ে আমরা প্রথম ম্যাচটা খেলতে পারবো শ্রীলঙ্কার সাথে। সো এখানে অনেক কিছু নেওয়ার আছে কিন্তু, ইরেসপেক্টিভ অফ হোয়াট এভার দ্য রেজাল্ট ইজ ভারতের সঙ্গে ম্যাচে। কিন্তু যেভাবে বাংলাদেশ এই ফরম্যাটে খেলে কিংবা খেলছে, ওয়ার্ল্ড কাপের শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, নেপাল, নেদারল্যান্ডস, আমরা যে 4টা দেশের সঙ্গে খেলবো, মানে কোন জায়গাটায় আপনার মনে হয় যে আমরা এদের সঙ্গে কম্পিট করতে পারবো? কোন জায়গাটায় এই 4টা দেশের সঙ্গে বাংলাদেশ এগিয়ে আছে, কিংবা কোন জায়গাটায় বাংলাদেশের আসলে দুর্বলতাটা আছে? এরকম কি কোনো ফাইন্ডিংস আপনার? বাংলাদেশ, আমি এবার কয়েকবারই বলেছি, বাংলাদেশ কিন্তু খুব কনফিডেন্স ওরিয়েন্টেড একটা টিম। ভালো ফিলিংস, ওরা ভালো খেলবে। ভালো ফিলিংস যদি না থাকে, এটা হয়তো বাইরে থেকে বোঝা যাবে না, ভেতরে ফিলিংসটা যদি ভালো না হয়, কনফিডেন্সের জায়গাটা যদি ঠুনকো হয়, সেক্ষেত্রে
ওরা ভালো পারফর্ম করে না। সো ওই কনফিডেন্সের জায়গাটা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে রিসেন্ট জিম্বাবুয়ে সিরিজে বলবো এবং ইউএসএ সিরিজে, যদিও কিছুটা পুনরুদ্ধার হয়েছে শেষ ম্যাচে। সো ওই জায়গায় আমরা কোনখানে আমরা থাকি সেটা খুব ইম্পর্টেন্ট। শেষ ম্যাচে আমরা এরকমভাবে জিতেছি এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের উদ্বোধনী দুজন ব্যাটসম্যান ভালো রান করেছে, সেইটা হয়তো দলকে খুব একটু স্বস্তি দিবে এবং সেটাই হয়তো আমাদের বড় একটা পজিটিভ জায়গা থাকবে। এটাই কি ওপেনিং হবে? মানে আমি আপনাকে অন্য শেষ করা এটাই বোধহয় হওয়া উচিত, কারণ সৌম্য যে 4টা ম্যাচ খেলতে দেখেছি তার মধ্যে 2টোতে রান করেছে, জিম্বাবুয়ে এগেইনস্টে একটা ইনিংসে রান করেছে, এখানেও একটা ইনিংসে রান করেছে, একটাতে প্রথম বলে বোধহয় বা দ্বিতীয় বলে আউট হয়ে গেছে, আরেকটাতে কিন্তু অল্প রান করেছে, কিন্তু যতগুলি ব্যাটে বলে করেছে আমার কাছে অন্তত ভালো লেগেছে। অনেকেই সৌম্য নিয়ে সমালোচনা করছে, কিন্তু ব্যাটে বলে যে করার যে ব্যাপারটা সেটা আমার কাছে ভালো লাগছে। আমাকে মনে হচ্ছে যে ওর কনসিস্টেন্ট হবার সম্ভাবনা আছে। সো ও এবং জুনিয়র তামিম আমার মনে হয় এরা দুজন মিলে একটা ভালো ওপেনিং স্ট্যান্ড হতে পারে, যেটা আমাদের খুব দরকার। মানে আপনি এই পার্টনারশিপটাকেই বলছেন, তার মানে তো লিটন দাসকে কি বাইরেই রাখতে হবে? হ্যাঁ অবশ্যই, মানে এখানে তো কোনো উপায় নেই, বাকিটা কিন্তু সেট করে। কিন্তু হ্যাঁ আমরা শান্তকে নিয়েও আলাপ আলোচনা করছি, কিন্তু শান্ত যেহেতু ক্যাপ্টেন ওই জায়গাটা নিয়ে বোধহয় আলাপ আলোচনা করার সুযোগ নেই। যেটা হতে পারে ওর ব্যাটিং অর্ডারটা চেঞ্জ হতে পারে, ওই জায়গায় আমরা আরও এই মুহূর্তে আত্মবিশ্বাসী এবং এই মুহূর্তে আরেকটু ভালো স্ট্রাইক রেট মেনটেন করতে পারে, বা এই মুহূর্তে আরেকটু ডমিনেট করে খেলতে পারে এমন কাউকে হয়তো আমরা চুজ করতে পারি, এবং শান্ত হয়তো ফ্লোটিং অবস্থায় থাকতে পারে, যে কোনো সময় আসতে পারে, বাট ক্যাপ্টেন তো থাকবেই দলে স্বাভাবিকভাবেই। মানে সেই জায়গাটা আমরা ব্যাটিং অর্ডার নিয়েও কথা বলবো। দর্শক আছেন, আমরা একটা ফোন নিতে চাই, পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রিপন বলছি রাজবাড়ী থেকে। জি, আমি ফাহিম স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? হ্যাঁ ভালো আছি। আমি রিপন রাজবাড়ী থেকে বলছিলাম স্যার। আচ্ছা স্যার, আমার একটা প্রশ্ন স্যার, যে আমাদের যে বিশ্বকাপ এবং আমাদের যে গ্রুপটা সেটাকে বলা হয় ডেথ গ্রুপ। তাই এখানে দেখলাম যে নেদারল্যান্ডও গতকালকে দেখলাম যে তারা জিতছে, যে খেলাটা হলো ওইখানে ভালো মতোই তারা জিতে গেছে প্রস্তুতি ম্যাচে। তা আমাদের যে গ্রুপটা আছে এখানে তো শ্রীলঙ্কা এবং আফ্রিকা, নেপাল, বাংলাদেশ এবং নেদারল্যান্ড। স্যার আমাদের প্রত্যাশাটা তো অনেক, কারণ আমরা সারাদিন ধরে খেলা দেখা এবং প্রত্যাশা করি যে বাংলাদেশ ভালো খেলুক, এবং বাংলাদেশ যাদের বিজয় করতেছে তাদেরকেও আমি অনেক ধন্যবাদ জানাই, যারা খেলছে ওয়ার্ল্ড কাপে তারা ভালো খেলুক এবং আমাদের দেশে সুনাম বয়ে আনুক। তো স্যার আমার প্রশ্ন হচ্ছে যে আমরা কতটুকু আশা করতে পারি যে বাংলাদেশ ভালো খেলবে, এবং শ্রীলঙ্কা, বিশেষ করে শ্রীলঙ্কার সাথে জিতলে হয়তো বা আমরা দ্বিতীয় রাউন্ডে যেতে পারবো। তা সেই শ্রীলঙ্কার পক্ষে যে মেসেজ স্যার, আপনি কোনো তাদেরকে মেসেজ দিবেন কিনা যে এইভাবে খেলতে পারেন, এভাবে খেললে ভালো হবে, জিতার সম্ভাবনা থাকবে, আপনার কোনো মেসেজ স্যার যাবে কিনা ওয়ার্ল্ড কাপে? ধন্যবাদ আপনাকে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জিতলেই, আমরা যে কোনো একটা বড় দলের বিপক্ষে জিতলে আমাদের সম্ভাবনাটা বাড়বে, অন্য দুটো দলকে হারাতে পারলে আমরা সুপার 8-এ যেতে পারবো কিংবা পরের রাউন্ডে যেতে পারবো। বাট বাংলাদেশের সেই সম্ভাবনাটা আপনি দেখেন কিনা, এবং দর্শক যেটা বলছিলেন যে শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটাকে কি আমাদের টার্গেট করা উচিত কিনা? হ্যাঁ, যেহেতু শ্রীলঙ্কার সাথে আমাদের প্রথম ম্যাচ, অবশ্যই একটা করে ম্যাচের কথা সবাই বলে, সবসময় বলে, সেটাকেই টার্গেট করা উচিত অবশ্যই। শ্রীলঙ্কাও কিন্তু চাপে থাকবে, শ্রীলঙ্কা জানে এটা কত ইম্পর্টেন্ট, বাংলাদেশের সাথে জয়ী হওয়াটা কতটা ইম্পর্টেন্ট। কথা হচ্ছে কে কার উপরে চাপটা প্রয়োগ করবে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। শ্রীলঙ্কা বিং মোর ডিসিপ্লিন টিম, আমার মনে হয় শ্রীলঙ্কা বাংলাদেশের তুলনায় ডিসিপ্লিন টিম, এবং ইট ইজ এক্সপেক্টেড যে ওরা হয়তো আমাদের আগেই বোধ হয় আমাদের উপর চাপ সৃষ্টি করবে, বা খারাপ খেলবে। ওরা যদি শুরু ভালো করতে না পারে, তারপরে আমরা হয়তো ওদের বডি ল্যাঙ্গুয়েজে দেখতে পাবো যে ওরা সবাই মুখিয়ে আছে চাপ সৃষ্টি করার জন্য। আমরা কি করবো সেটা হলো ইম্পর্টেন্ট। অনেক সময় যেটা হয় যে আমরা নিজেরাই নিজেদের শত্রু হয়ে যাই, এটা আমি বারবার বলছি, কিন্তু আমরা নিজেরাই নিজেদের শত্রু হয়ে যাই। বিপক্ষ দল খারাপ খেললেও সেটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় না, আমরা তার চেয়ে তো খারাপ খেলে ফেলি কিন্তু অনেক সময়। সো নিজেদের উপর আস্থা রাখাটা খুব জরুরি। তবে আমি খুব আশাবাদী দুই একজনের ব্যাপারে, বিশেষ করে রিশাদের ব্যাপারে। রিশাদ আমাদেরকে একটা কিছু দিতে পারে। এবার আমার ধারণা যে মিডল ওভারে যে আমাদের কিছুটা দুর্বলতা আছে, মিডল ওভারে উইকেট পাওয়াটা খুব জরুরি বিপক্ষ দলকে কোণঠাসা করার জন্য। সেই জায়গায় রিশাদ খুব বড় অস্ত্র বোধহয় হতে পারে। এবং আমরা যে ম্যাচগুলো খেলবো আমাদের গ্রুপে, সেটা নেপাল হোক, নেদারল্যান্ড হোক, এমনকি শ্রীলঙ্কার বিরুদ্ধে হোক, রিশাদের যে কোয়ালিটি, মানে এটা আমাদের খুব কাজে লাগবে। আমাদের বোলিংটা খুব ইম্পর্ট্যান্ট। আমরা বোলাররা, ভালো বোলার আছে আমাদের, যারা তাসকিন হয়তো আমি জানি না তাসকিনের প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবে কিনা, এখনো যদি নিশ্চিত না, যদি খেলতে পারে দুর্দান্ত ব্যাপার হবে কিন্তু। সো আমাদের যে বোলিং এটা একটা আছে, সেটার উপরে ভরসা করে হয়তো আমরা আশা করতে পারি যে আমরা গ্রুপ পর্যায়ে ভালো করব। ব্যাটিংয়ে অন্তত চাপটা একটু কম পড়বে সেই ক্ষেত্রে।
আচ্ছা, রিশাদের কথা আমি বলছি, তাসকিনের কাছে আসবো, কিন্তু রিশাদকে আপনি তার মানে একাদশে নিয়মিত দেখতে চাচ্ছেন কিংবা দেখতে আশা করছেন? অ্যাবসলিউটলি, হি ইজ দি মেইন স্পিনার অ্যাকচুয়ালি। ওই দলের মেইন স্পিন বোলিং স্তম্ভ আমার কাছে মনে হয়। ওর এই বয়সে এবং এত কম এক্সপিরিয়েন্সে ওর যে কনসিস্টেন্সি দেখছি অভাবনীয়, আমার কাছে মনে হয় অভাবনীয় কনসিস্টেন্সি, জায়গা কন্ট্রোল, এবং এবং আমার ধারণা যে আমাদের যে নতুন স্পিন বোলিং কোচ আছে মুশতাক আছেন, তার সাথে তার একটা ভালো র্যাপো হচ্ছে এবং সেটা ওকে আরও সাহায্য করছে। এবং আমি কিন্তু অনেকবারই বলেছি, হয়তো আমাদেরকে একটা ম্যাচ হয়তো রিশাদ একাই জিতিয়ে দিতে পারে, তার যে বোলিং ক্যাপাসিটি আছে। সুতরাং আমি ডেফিনেটলি ওকে প্রত্যেকটা আলাদাভাবে আপনি দেখছেন রিশাদকে। দর্শক আছেন, আমরা ফোন নিয়ে আবারও ফিরবো। দর্শক পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানাবেন। আসসালামু আলাইকুম, আমি কুমিল্লা থেকে বলছি, আমার নাম সিয়াম। জি বলেন। যে আমার কোশ্চেনটা ফাহিম স্যারের কাছে। আমার কোশ্চেনটা হচ্ছে যে আমরা দেখলাম আমাদের জাতীয় টিমে শান্ত লিটন খুব বাজে ফর্মে আছে, তো অনেকে বলছে তাদেরকে বাদ দেওয়ার জন্য, কিন্তু বাদ দেওয়ার জন্য আমাদের পাইপলাইনে কোনো সেই স্পেশালাইজড কোনো ক্রিকেটার নেই। তো টেস্ট স্ট্যাটাস পাওয়ার 24 বছর পরেও কেউ তাদেরকে চ্যালেঞ্জ দেয় না মতো কোনো প্লেয়ার কেন উঠে আসছে না? আমার কোশ্চেনটা ফাহিম স্যারের কাছে এটা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এই প্রশ্ন আমরা অনেকবারই আলোচনা করেছি, তারপরেও ফাহিম ভাই আপনি যদি বলেন যে কেন পাইপলাইন আসলে সত্যিকার অর্থে এবারের বিশ্বকাপ দল গড়তে গিয়ে আমরা দেখেছি যে আমাদের স্ট্যান্ড বাই ক্রিকেটারের সংখ্যাটা এত কম যে আসলে দলটা খুব প্রেডিক্টেড দল। খুব ছোট করে বলি যে না, খেলোয়াড় নেই তা না, কিন্তু খেলোয়াড়ের যে এক্সপোজার দরকার, লিটন বা শান্ত গত কয়েক বছর ধরে যে এক্সপোজার পেয়েছে, তার ইমিডিয়েট নিচে যে খেলোয়াড়টা আছে তার কোনো এক্সপোজার নাই। কিন্তু তার মধ্যে হয়তো মেধা থাকতে পারে। আমরা যে বলি যে এ টিমের খেলা, টাইগার্সের খেলা, এ ধরনের খেলার সংখ্যা এত কম যে ওইখান থেকে যে একজন প্লেয়ার তৈরি হয়ে উঠে আসবে, কারণ ডোমেস্টিক ক্রিকেট থেকে সরাসরি ইন্টারন্যাশনাল ক্রিকেট যেতে পারবে না। সো ওই জায়গাটায় আমাদের দারুণ ঘাটতি আছে। জাতীয় দলে এসেই কিন্তু সবাইকে নিজেকে তৈরি হতে হচ্ছে, কিন্তু এই টিমের প্রোগ্রামে প্লেয়াররা তৈরি হতে পারছে না। সো এই টিমের প্রোগ্রাম এত কম যে ওই কারণে কিন্তু এটা আমার মানে আমাদের খেলোয়াড় আরও আছে, সংখ্যায় আছে, কিন্তু তাদের এক্সপোজার নেই এবং তাদের প্রিপারেশন নেওয়ার সুযোগটা নেই। সুতরাং এটা ক্রিকেটারদের চেয়েও আসলে সিস্টেমটার উপরে, সিস্টেমটার দায় সবচেয়ে বেশি। আপনি রিশাদের কথা বলছিলেন এবং তাসকিনের কথা বলছিলেন। তাসকিনকেও কি আপনি এই ওয়ার্ল্ড কাপে ওয়ান অফ দ্য বেস্ট বোলার হিসেবে দেখতে চাচ্ছেন বাংলাদেশের জন্য প্রেক্ষাপটে? তাসকিনকে আমি তো সবসময় দেখে আসছি, অনেকদিন ধরে দেখে আসছি। এইবার একটা বিশাল পরিবর্তন দেখেছি, সেটা হলো জিম্বাবুয়ে সিরিজের সময় 4টা ম্যাচ বোধহয় খেলেছে এবং 4টা ম্যাচের মধ্যে প্রত্যেকটা ম্যাচে প্রত্যেকটা দিন ও যে কনসিস্টেন্সি দেখিয়ে, যেটা হয় যে আমি আজকে ও কিন্তু ওর ইকোনমি 4.5-5 এরকম ছিল, কিন্তু যেটা হয় যে আমি খুব ভালো বল করলে একটু এক্সপেরিমেন্ট করলাম, আজকে একটু রিস্ক নিলাম, আর দুটো একটা ম্যাচও সে সেটা করেনি। এটা দারুণ ম্যাচুরিটি। ও জানে যে এইটা হলো আমার বেস্ট, এখান থেকে আমি বাইরে যাব না। এই জায়গাটায় পৌঁছে যাওয়া একজন খেলোয়াড়ের নিজের সম্পর্কে জানা, নিজের লিমিটেশন, নিজের স্ট্রেংথ জানাটা খুব জরুরি। ও যে কন্ট্রোল দেখিয়েছে শুধু লাইন লেন্থের উপর না, নিজের ইমোশনের উপর যে কন্ট্রোলটা দেখিয়েছে, সেটাই আমাকে খুব আশাবাদী করে এবং ওই কারণেই ও এত ভালো করেছে, ওই 3-4টা ম্যাচে এত ভালো করেছে। সেই ব্যাপারে সেই জন্য আমি খুব আশাবাদী, কারণ নেদারল্যান্ড কিংবা নেপাল এরা কিন্তু এই মানের বোলিং কনসিস্টেন্টলি খেলে অভ্যস্ত না। হ্যাঁ, ওয়ান অফ এখানে ওখানে খেলে হয়তো, কিন্তু কনসিস্টেন্টলি এই মানের বোলিং খেলে অভ্যস্ত না। সো সেই জন্য আমি বলছিলাম যে তাসকিন ক্যান বি আ ভেরি ভেরি গুড অপশন আমাদের জন্য। এবং সহ অধিনায়কত্ব দেওয়া হয়েছে, সেটাও তাকে আরো ম্যাচিউর করবে কিনা জানতে চাই আপনার কাছে। তার আগে দর্শক আছেন, ফোন নিতে চাই। দর্শক পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সজল বলছিলাম কুষ্টিয়া। জি বলেন। জি, স্যারের কাছে আমার একটা প্রশ্ন হলো যে আমাদের যে বর্তমান টিমের যে কোচ আছে হাতুরু সিং, আসলে কি আমরা কি তাকে ছাড়তে পারছি না, কিংবা সে কি এমন বিশেষ সেরা কোচ যে তাকে আমরা ছাড়ছি না? আমাদের প্লেয়ারদের কোনো দোষ নাই। আচ্ছা, ধন্যবাদ। কোচ হিসেবে সে কতটুকু কেমন কোচ সেটা জানতে চান, আর হাতুরু সিং কে ছাড়তে পারছি না কেন। 4 নাম্বার দর্শক আমাদের ফোন নিতে চাই আজকের অনুষ্ঠানের। পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সালু জালাম বলছি, পাবনা থেকে। জি বলেন। গত 25 বছরে আমাদের ক্রিকেট কি আসলে উন্নতি করেছে কিনা? যেমন গতকাল আমি একটি সংবাদ দেখছিলাম, সেখানে আমাদের সাবেক কোচ স্টুয়ার্ট ল বলেছেন গত 25 বছরে আমরা কোনো উন্নতি করিনি। আগে আমরা টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরে টেস্ট স্ট্যাটাস পাওয়া দেশগুলোর মধ্যে অন্যতম নিচের দিকে ছিলাম। এখন যে টেস্ট স্ট্যাটাস পাওয়া দেশগুলো আছে, এখনো আমরা সেই নিচের দিকেই আছি। এখনো আমরা পরাশক্তি দল যারা ভারত, অস্ট্রেলিয়া, তাদের সাথে মানে খুব অল্প জিতি, মানে অঘটনের মতো।
এবং এখনো আমরা র্যাঙ্কিং এ অনেক নিচে থাকা দলের সাথে মাঝে মধ্যে হেরে যায়। আমরা আসলেই কতটা উন্নতি করেছি এটা হলো আমার প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। 25 বছরে বাংলাদেশের ক্রিকেট আসলেই উন্নতি করেছে কিনা সেটাই আপনার প্রশ্ন, এবং স্টুয়ার্ট লর উদাহরণ টেনেছেন। তিনি কি বলেছেন আসলে সত্যি আমি জানি না, তারপরে আমরা আলোচনা করব বিরতি থেকে ফিরে আসার পর। একটা ছোট্ট বিরতির সময় হয়েছে ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে, আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও ফিরে এলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে আছেন ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। বিরতির আগে আমরা একাধিক ফোন নিয়েছিলাম। কুষ্টিয়া থেকে সজল জানতে চেয়েছিলেন যে হাতুরু সিংহে কেমন কোচ, তার সঙ্গে কেন আমরা চুক্তি বাড়িয়ে চলেছি কিংবা রাখছি তাকে। হাতুরু সিংহের সঙ্গে অনেক আলোচনার পরেই চুক্তি আবার নতুন করে তাকে কোচ হিসেবে আনা হয়েছে, অল্টারনেটিভ বাংলাদেশ কোনো কিছু না পেয়ে। কিন্তু বছর না ঘুরতেই বাংলাদেশের আবারও তিনি শত্রুর মতো হয়ে যাচ্ছেন। এটা কি যে কোনো কোচ আসলেই হতেন, নাকি হাতুরু সিংহে দেখেই এরকম আলোচনা? না, আমার মনে হয় যে কোচ পাওয়াটা এখন খুব ডিফিকাল্ট। কিন্তু এই ফ্র্যাঞ্চাইজির যুগে যারা সত্যিকার অর্থে আরও হয়তো যেসব কোচের দিকে আমাদের নজর থাকতো, সেসব কোচরা বোধহয় এখন আর টিম কোচিং করতে চান না। খুব কমই আছেন যারা টিম কোচিং করতে চান, হলেও করতে চাইলেও খুব এক্সপেন্সিভ। হাতুরু সিংয়ের বোধহয় একটা অ্যাডভান্টেজ আছে যে বিসিবি, সেটা হলো হাতুরু সিংয়ে খুব কড়া, এই জিনিসটা বোধহয় বিসিবি খুব পছন্দ করে। বিসিবি চায় যে এমন একজন কোচ থাকুক যে খুব কড়া, যে খুব চাপে রাখতে পারবে দলকে, যে আমাদের হয়ে কাজ করবে। সো উইচ ইজ নট এন আইডিয়াল সিচুয়েশন অ্যাকচুয়ালি কোনো অবস্থাতে। দল তৈরি করা সবাই মিলে একটা দল তৈরি করা, সেটা কিন্তু এতে হয় না। এবং আমরা আমি ইন্ডিয়ার কথা যদি বলি, ইন্ডিয়াতে কোচ হিসেবে একজন মেন্টর টাইপের নেওয়া হয়। রবি শাস্ত্রী ছিলেন, রাহুল দ্রাবিড় ছিলেন, এরপরে গৌতম গম্ভীরের নাম শোনা যাচ্ছে, যিনি আইপিএল চ্যাম্পিয়ন করেছেন কলকাতাকে। এই ন্যাশনাল টিম এই লেভেলে এই লেভেলে কোচ মানেই কিন্তু মেন্টর টাইপ না, এই টাইপের এই লেভেলে কোচিং মানেই হচ্ছে মেন্টরিং। কিন্তু সবার কাছ থেকে সব বেস্ট জিনিসটা নেওয়া, সবার সাথে সবার মধ্যে সম্পর্ক তৈরি করা, নিয়ে একটা ডিরেকশনে যাওয়া। কিন্তু এখানে আমরা সেটা দেখি না, কিন্তু আমরা সেটা অনুপস্থিত বলে সেটা আমার কাছে মনে হয় কিছুটা। দর্শক আছেন একজন, আমরা একটু ফোন নিতে চাই একদমই সংক্ষেপে। দর্শক আপনার পরিচয় জানিয়ে প্রশ্নটি বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি টাঙ্গাইল থেকে বলছিলাম। জি ভাই, আপনাদের মতে নাইম শেখকে কেন নেওয়া হলো না? কাকে? নাইম শেখকে কেন নেওয়া হলো না? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। নাইম শেখকে কেন নেওয়া হলো না সেটা একটু বলবেন। আর স্টুয়ার্ট লর সূত্র ধরে একজন দর্শক প্রশ্ন করেছিলেন যে 25 বছরে বাংলাদেশের উন্নতি হয়েছে কিনা। একদমই সময় না, 25 বছর ধরে আমরা যেখানে যেতে চেয়েছিলাম ওখানে আমরা যেতে পারিনি। এখনো যখন বাংলাদেশ যখন বড় দলের সাথে খেলে, আমি যখন টিভিতে বসে খেলা দেখি, আমার মধ্যে একটা অস্থিরতা কাজ করে, কি জানে কি হয়। হ্যাঁ, 10, 12, 15 বছরে জিম্বাবুয়ে যে সমূহে আদর করে ফেলতে পেরেছিল সারা ক্রিকেট বিশ্বে, আমাদের ধারা কিছু যেতে পারেনি। এটা আমাদের মধ্যে স্বীকার করাটা দরকার। স্বীকার করলে হয়তো আমরা ওখান থেকে ভালো কিছু করা শুরু করতে পারবো। আর পরে নাইম শেখ আমার মনে হয় নাইম শেখ এই মুহূর্তে বোধহয় যারা আছে তারাই বোধহয় যোগ্য, তুলনামূলকভাবে যোগ্য। নাইম শেখ চেষ্টা করে যাক, ভবিষ্যৎ নিশ্চয়ই সেও সুযোগ পাবে। ধন্যবাদ আপনাকে নাজমুল আবেদিন। আমাদের সময় শেষ, সংক্ষেপ উত্তরগুলো দিতে হলো। দর্শক নিশ্চয়ই উত্তরগুলো পেয়েছেন। আজকের মতো আমরা এখানেই শেষ করছি, কাল আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন।